হাই এভরিওয়ান। প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রশমন বিক্রিয়া হলো একটি নন রেডক্স বিক্রিয়া। আমরা রেডক্স বিক্রিয়াগুলো আলোচনা করে ফেলছি অন্যান্য ভিডিওতে। তাহলে আজকে আলোচনার বিষয় হলো নন রেডক্স বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। প্রশমন মানে কি? প্রশমন শব্দের অর্থ বেনিশ, অথবা বলতে পারি আমরা নিউট্রালাইজেশন বা শূন্য করে ফেলা। তাহলে প্রথমে আমরা ছোট একটা উদাহরণ দিই ম্যাথ থেকে। কেমিস্ট্রি আমরা ম্যাথ থেকে উদাহরণ দিই। ধরুন এখানে দেখলাম +3, এমনিতেই ধরে নিচ্ছে +3 আর -3। তাহলে +3 থেকে -3 চলে গেলে কি হয়ে যাবে? 0। এই যে 0 করে ফেললাম, বা এই +3 এবং -3 কে বেনিশ করে ফেললাম বা শূন্য করে ফেললাম, এটা কিভাবে? এমন দুইটি যৌগ, মৌল বা সংখ্যা যাই নেই, একটা হতে হবে কি পজিটিভ এবং একটা হতে হবে নেগেটিভ এবং সমান শক্তিশালী, তখনই কোনো জিনিসকে বা কোনো বস্তুকে বেনিশ বা শূন্য করা যাবে। এগুলো সেখানেও বললাম আমরা, এটা দেখবো এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে প্রশমন বিক্রিয়াটি কি একটু সাধারণ আলোচনা যদি করি প্রশমন বিক্রিয়া নিয়ে। প্রশমন বিক্রিয়া হলো একটি অ্যাসিড এবং একটি ক্ষার বিক্রিয়ার ফলে যখন একটি প্রশমিত যৌগ তৈরি করবে, অর্থাৎ লবণ এবং পানি তৈরি করবে, তখন আমরা তাকে বলবো প্রশমন বিক্রিয়া। উদাহরণ দিই, এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এটা একটা অ্যাসিড। এখানে কি লিখলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড এবং তৈরি করবে সাথে পানি। তাহলে দেখো তো, এখানে হাইড্রোক্লোরিক একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, তৈরি করা যৌগটা হলো সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ এবং পানি। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এক ধরনের পদার্থ, ক্ষারটা তার ঠিক বিপরীত ধরনের পদার্থ। বিক্রিয়ার ফলে এমন সকল যৌগ তৈরি করেছে যে যৌগগুলোতে অ্যাসিড বা ক্ষার কারোরই ধর্ম অবশিষ্ট নেই। অর্থাৎ প্রশমন বিক্রিয়া হলো এমন সকল বিক্রিয়া যে সকল বিক্রিয়ায় শক্তিশালী ক্ষার বা দুর্বল ক্ষার, শক্তিশালী অ্যাসিড বা দুর্বল অ্যাসিড যারাই বিক্রিয়া করে, বিক্রিয়ার পর তাদের আর অংশবিশেষ থাকবে না। অর্থাৎ এমন সকল যৌগ তৈরি করবে যেখানে অ্যাসিড বা ক্ষারের কোনো ধর্মই বা বৈশিষ্ট্য অবশিষ্ট নাই। এটাকে বলে কি? অ্যাসিড ক্ষার বিক্রিয়া অথবা প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন বিক্রিয়া। আরো বিভিন্ন ধরনের অ্যাসিড ক্ষার বিক্রিয়ার উদাহরণ আছে। আশা করতেছি যে এই বিক্রিয়া থেকেই তোমরা অ্যাসিড ক্ষার বিক্রিয়া বা রিঅ্যাকশনটা সম্বন্ধে বুঝতে পেরেছো। এখন এখান থেকে স্পেশাল কিছু আলোচনা হলো অ্যাসিড ক্ষার বিক্রিয়ার। এই যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে পানি তৈরি হয়েছে, এই বিক্রিয়ার দুইটি অংশ রয়েছে। একটি হলো মূল বিক্রিয়া বা বেসিক বিক্রিয়া, আর একটি হলো এক্সেপশনাল। তাহলে এখানে বেসিক বা মূল বিক্রিয়াটি কি? এখানে দেখো তো, আমরা যদি ক্লোরিনটাকে সরিয়ে দিই তাহলে কি থাকবে? H+, যেটাকে আমরা বলি প্রোটন বা হাইড্রোজেন আয়ন। এখান থেকে যদি আমরা সোডিয়াম অংশটাকে সরিয়ে দিই তাহলে কি থাকবে? OH-, যেটাকে আমরা বলি হাইড্রোক্সিল বা হাইড্রো অক্সাইড আয়ন। দুটি বিক্রিয়া করার ফলে কি তৈরি করবে? পানি। তাহলে মনে রাখতে হবে আমাদের, সকল ধরনের প্রশমন বিক্রিয়ার মূল বিক্রিয়াটি হলো H+ এবং OH- বিক্রিয়া করে পানি তৈরি করার বিক্রিয়া। তাহলে এটা কি? মূল বিক্রিয়া। তাহলে যদি আমরা মূল বিক্রিয়াটি, এই অংশটা মূল বিক্রিয়া হয়, এটাকে যদি আমরা মূল বিক্রিয়া বলি, তাহলে এক্সেপশনাল বা বাইরের এক্সেস বিক্রিয়া অংশটি কি? মানে আমরা বলতে পারি অতিরিক্ত বিক্রিয়ার অংশটি কি? বাকি রয়ে গেল কি? ক্লোরিন মাইনাস এবং এখানে কি রয়ে গেল? সোডিয়াম প্লাস। দুটি মিলে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। এই যে অংশটি আছে বিক্রিয়ার, এই অংশটি আসলে বিক্রিয়াতে প্রভাব পড়ে না। অর্থাৎ আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে এই H+ এবং OH- মিলে তৈরি হওয়া পানির বিক্রিয়াটি মূল বিক্রিয়া, এটা মূল বিক্রিয়া না। তাহলে এগুলা কি? এই আয়নগুলোকে বলবো আমরা দর্শক আয়ন। এখানে ক্লোরিন এবং সোডিয়ামটি কি? ক্লোরিন এবং সোডিয়াম দর্শক আয়ন। দর্শক আয়ন কি? যারা বিক্রিয়াতে সরাসরি অংশগ্রহণ না করে। দর্শক মানে আমরা যখন খেলা দেখি, যারা খেলা দেখবে তাদেরকে কি বলি আমরা? দর্শক। তাহলে দর্শককে, এখানে সোডিয়াম এবং ক্লোরিন হলো দর্শক আয়ন। এটা হলো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া সম্বন্ধে আরো কিছু তথ্য যদি আমরা এক্সট্রা দিই তাহলে কি তথ্যগুলো দেওয়া যায় দেখো তো। প্রশমন বিক্রিয়ার মধ্যে আর অতিরিক্ত কি বলতে পারি? হ্যাঁ, প্রশমন বিক্রিয়া হলো এক প্রকার তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে চিনতে হবে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ সমূহ বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে তাদেরকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। সকল ধরনের প্রশমন বিক্রিয়া হলো এক একটি তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ। তাহলে দেখো, এখানে প্রশমন বিক্রিয়ার মূল বিক্রিয়াটি কি ছিল? H+ এবং কে বিক্রিয়া করেছিল সাথে? OH- বিক্রিয়া করে কি তৈরি করেছিল?
পানি তৈরি করেছিল। এই যে মূল বিক্রিয়া, প্রতিটা প্রশমন বিক্রিয়ার এই মূল বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হবে। কতটুকু তাপ উৎপন্ন করবে এটা নির্ভর করবে এখানে আমার অ্যাসিডটা কি শক্তিশালী অ্যাসিড, ক্ষারটা কি আমি শক্তিশালী ক্ষার ব্যবহার করতেছি। যদি আমরা শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার ব্যবহার করি তাহলে উৎপন্ন হওয়া তাপের পরিমাণ হবে 57.34 কিলোজুল পার মোল। কতটুকু পরিমাণ বিক্রিয়ক হতে এটা তৈরি হবে? তৈরি হবে প্রতি 1 মোল পানি তৈরির ক্ষেত্রে 57.34 অর্থাৎ 3-4 কিলোজুল তাপ উৎপন্ন হবে। তাহলে এতটুকুই প্রশমন বিক্রিয়া। পদক্ষেপণ বিক্রিয়া। পদক্ষেপণ বিক্রিয়াটা বোঝার জন্য আমাদের ছোট্ট একটা উদাহরণ দিই। এই একটি মৌল বা যৌগ যাই ধরি, এগুলো আসলে স্পেসিফিক কোনো মৌল বা যৌগ না, বি একটি মৌল, আর তারা বিক্রিয়া করে তৈরি করবে এবি। আমরা ধরে নেই এই যে এ অংশটি আছে বা এ মৌল বা যৌগটি পানিতে দ্রবীভূত হয় অর্থাৎ মিক্স হয় পানির সাথে। বি মৌল বা যৌগ পানির সাথে মিক্স হয় অর্থাৎ একই, কিন্তু তাদের দ্বারা তৈরি করা যৌগটা আর পানিতে দ্রবীভূত হয় না, সলিড কঠিন হয়ে গেছে। তখন আমরা সলিড হয়ে যাওয়া বা কঠিন হয়ে যাওয়া যৌগের অংশটাকে বলবো অদক্ষেপ বা তলানি। যে সকল বিক্রিয়াতে ওই রকম তলানি বা অদক্ষেপ তৈরি হবে তাদেরকে বলবো আমরা অদক্ষেপণ বিক্রিয়া। তাহলে সিম্পলি কি বলা যায়, পানিতে বা যে কোনো নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত হওয়া একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ বিক্রিয়ার ফলে যদি এমন কোনো যৌগ তৈরি করে যে যৌগটি আর ওই দ্রাবকে দ্রবীভূত হয় না, তখন আমরা ওই অদ্রবীভূত হওয়া পদার্থটি বলি কি পদক্ষেপ, এবং পদক্ষেপ তৈরি হওয়ার বিক্রিয়াকে বলি অদক্ষেপণ বিক্রিয়া। তাহলে উদাহরণের মাধ্যমে অদক্ষেপণ বিক্রিয়াটি ক্লিয়ার করার চেষ্টা করি। তাহলে দেখো অদক্ষেপণ বিক্রিয়ার প্রথম যে বিক্রিয়াটি দিয়ে আমরা আলোচনাটি শুরু করব সেটা হলো সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে সিলভার নাইট্রেটের সাথে। এখানে বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ পানিতে দ্রবীভূত হয়, তাহলে এটাকে কি বলবো আমরা একিউ, মানে অ্যাকুয়াস সলিউশন। এখানে সিলভার নাইট্রেট এটাও পানিতে দ্রবীভূত হয় অর্থাৎ এটাও একই। তাহলে তৈরি হওয়া পদার্থগুলা কি পানিতে দ্রবীভূত হবে? এটাই হলো আমাদের প্রশ্ন। কি তৈরি হবে? এই যে এই অংশে সোডিয়াম, এখানে নাইট্রেট মিলে তৈরি করবে সোডিয়াম নাইট্রেট। কি তৈরি করলো? সোডিয়াম নাইট্রেট। সাথে এখানে অবশিষ্ট বা রেসিডিয়েন্ট কি রয়ে গেল? ক্লোরিন। এখানে কি রেসিডিয়েন্ট রয়ে গেছে? সিলভার। এর মানে সিলভার এবং ক্লোরিন মিলে তৈরি করবে কি? সিলভার ক্লোরাইড। সোডিয়াম নাইট্রেট যা উৎপন্ন হলো এটাও কিন্তু পানিতে দ্রবীভূত হবে। তাহলে বাকি কি রয়ে গেল? সিলভার ক্লোরাইড। ঝামেলা হলো এটাতেই যে সিলভার ক্লোরাইড আর পানিতে দ্রবীভূত হবে না, অর্থাৎ কি হবে? সিলভার ক্লোরাইড ওই পানির উপরে ভেসে যাবে, তাহলে পানির নিচে তলানি আকারে জমা পড়বে। এটাকে তুমি এরো, নিম্নমুখী এরো চিহ্ন বা তীর চিহ্ন দ্বারা বোঝাতে পারবা, অথবা এস দিয়েও দিতে পারবা। এস মানে কি? সলিড। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় এমন একটা পদার্থ, সিলভার নাইট্রেট এটাও পানিতে দ্রবীভূত হয় অর্থাৎ পানির সাথে মিক্সড হয়, কিন্তু তাদের বিক্রিয়ার ফলে উৎপন্ন হওয়া সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইডের মধ্যে সিলভার ক্লোরাইড আর পানিতে দ্রবীভূত হয় না। তাহলে সিলভার ক্লোরাইড কি? সিলভার ক্লোরাইডের নাম হলো ওদোক্যাপ। কি সিলভার ক্লোরাইডের নাম? ওদোক্যাপ। তাহলে এই যে ওদোক্যাপ তৈরি হলো যে রিয়াকশনের মধ্যে বা বিক্রিয়ার মধ্যে, এই পুরো বিক্রিয়াটিকে কি বলবো আমরা? ওদোক্যাপন বিক্রিয়া। আর একটা উদাহরণ দিই তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ফেরাস সালফেট, ফেরাস সালফেট কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ফেরাস হাইড্রোক্সাইড। কি তৈরি করলো? ফেরাস হাইড্রোক্সাইড। এই যে দেখো কিভাবে তৈরি করলো, এখানে ফেরাস অর্থাৎ আয়রন প্রথম অংশের প্রথম আয়রন দ্বিতীয় অংশের দ্বিতীয় অংশটার সাথে স্টার্ট করবে, অর্থাৎ বিক্রিয়াটা এভাবে হয়। এখানে পজিটিভ অংশ হলো এটা সালফেট, নেগেটিভ অংশ এখানে পজিটিভ অংশ হলো এটা, নেগেটিভ অংশ হলো এই অংশটা। তাহলে যদি আমরা স্পেসিফিক আলাদা আলাদা করি বিষয়গুলোকে বা যৌগ মৌলগুলোকে, তাহলে দেখো প্রথম যৌগের পজিটিভ অংশ দ্বিতীয় যৌগের নেগেটিভ অংশের সাথে রিয়াকশন করবে, প্রথম যৌগের নেগেটিভ অংশ দ্বিতীয় যৌগের পজিটিভ অংশের সাথে রিয়াকশন করবে। তাহলে কি তৈরি করবে? সোডিয়াম। এই যে দেখো এখানে কি রয়ে গেল আমার? প্রথমটার আয়রন এবং ওএইচ মিলে তৈরি করলো ফেরাস হাইড্রোক্সাইড। তাহলে যৌগের বাকি রয়ে গেল কি?
সালফেট দ্বিতীয় যৌগের কি অংশ, কোন অংশটা রেসিডিয়েন্ট বা রয়ে গেছে বাকি? সোডিয়াম। তাহলে সোডিয়াম এবং সালফেট মিলে তৈরি করবে সোডিয়াম সালফেট। এখন যৌগটাকে লিখে আমার ঠিক হয়েছে নাকি ভুল? হ্যাঁ, এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? সালফেট এর যোজনী হলো 2, যেটা বসবে সোডিয়ামের পাশে, এবং সোডিয়ামের 1 এটা বসবে সালফেটের পাশে। তাহলে এখানে ম্যাজিক অংশ কি? ম্যাজিক অংশটি হলো এই ফেরাস হাইড্রোক্সাইড, বা যেটাকে আমরা বলতে পারি আয়রন হাইড্রোক্সাইড। এটা কি করবে? ফেরাস হাইড্রোক্সাইডটা তলানি আকারে জমা হবে, অর্থাৎ এটাকে আমরা নিম্নমুখী এরো বা তীর চিহ্ন দ্বারা বোঝাতে পারি। তাহলে যেহেতু তলানি আকারে ফেরাস হাইড্রোক্সাইডটা জমা হবে, তাহলে ফেরাস হাইড্রোক্সাইড কি? ফেরাস হাইড্রোক্সাইড হলো অদক্ষেপ। আর যে বিক্রিয়া এই অদক্ষেপ তৈরি হয়েছে এটা কি বলবো আমরা? অদক্ষেপণ বিক্রিয়া। সবাইকে ধন্যবাদ।